সিজন 1 এর মধ্যে আপনারা তো অনেক কিছুই জেনেছেন। এবার চলুন আমরা বাকি কাহিনী শুরু করি। এইদিকে এরা তো খেতে বসেছে, খাওয়া শুরু করে কথা বলতে থাকে। তখনই আন্টি, রান্না তো অনেক মজার হয়েছে। কি করেছে রান্না? কে আর কবে? আমি নিজের হাতে করছি। আকাশকে তো অনেকবার বলছি বিয়ে করে একটা বউ নিয়ে আয়, তারপর আমি তাকে রান্না শিখিয়ে নিজে একটু রেস্ট নিব। কিন্তু কে শুনে কার কথা? আম্মু কি হচ্ছে? বউ আসলো কোথা থেকে? খেতে বসেছো, খাও, আমার পেছনে পড়ে আছো কেন? আন্টি তো ঠিকই বলেছে, তোমার তো বিয়ে করা দরকার। ওকে আমি সেটাই বলতেছি। তা আন্টি, কাউকে খুঁজে পেয়েছেন? এখন ও খোঁজাই শুরু করেনি। আচ্ছা আন্টি, একটা কথা বলবো কি? কি কথা বলো? আমি কিন্তু মাঝে মাঝে আসবো আপনার এখানে। এই কথাটা শুনে আকাশের ঢেকুর উঠে যায়। সেজন্য ইরা ওকে পানি খাওয়ায়। মাঝে মাঝে কি দরকার আসার? আমাকে তো রান্না শিখতে হবে। আমি যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যাব, তখন তো আমাকে রান্না করে আমার শ্বশুর শাশুড়ি বরকে খাওয়াতে হবে। যদি এখন থেকে সবটা না শিখি, তাহলে কি করে হয় বলো? কথাটা তো ঠিক, কিন্তু আমার বাসায় কেন? কেননা আন্টির হাতের রান্না অনেক ভালো, সেজন্য আমি এখানে এসেই রান্না শিখবো। তা আন্টি, আমাকে কি শেখাবেন? অবশ্যই শিখাবো। কি হচ্ছে মা? তুমি কি ভুলে গেছো আমরা এই বাসায় থাকি না? যদি ও এখানে আসে তাহলে বুঝে নিও সব। তাছাড়া তুমি তো সব সময় এই বাসায় থাকবে না। এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। কিন্তু এখন কি হবে? কোনো না কোনো বাহানা দিয়ে মানে মানে মানা করে দাও। আচ্ছা, দেখতেছি কি করা যায়। কি ব্যাপার, তোমার মা ছেলে কানে কানে কি ফুসুর ফুসুর করতেছ? আসলে মা বলতে চেয়েছে, মা তো সবসময় বাসায় থাকে না। দেখা যাবে আপনি যখন আসবেন তখন মা থাকবে না, তখন তো ফিরে যেতে হবে। তাহলে এখন উপায়? ওই যে মা যেটা বলেছে, মাঝে মাঝে আপনার বাসায় এসে শিখিয়ে দেবে। ঠিক আছে, মনে থাকে যেন। এইগুলো আপনাদের জন্য, প্লিজ আপনারা না করবেন না। তুমি যখন বলতেছো তখন আর না করলাম না। তাহলে আকাশ, ওকে বাইরে পৌঁছে দিয়ে আয়। আমাকে তো বের হতে হবে ওনাদের সাথেই। তোমরাও বাসায় চলে যাও সন্ধ্যের দিকে। ওনারা তো বাসায় আছে, তাহলে আর কোন বাসায় যাবে? কোথাও না, মুখ ফসকে বেরিয়ে গেল। তাহলে বাবা মা চলি আমি। এরপর ওরা চলে আসে অফিসে। সন্ধ্যের দিকে যে যার মতো করে বাসায় চলে যেতে থাকে। এইদিকে আকাশকে নিয়ে ইরা ওর বাসায় আসে। কেন নিয়ে আসে তা জানে না। একটু পরে আকাশ যখন আসে, তুমি এসেছো, ভালো করেছো। তা বসো এখানে। কিছু হয়েছে কি এখানে? হয়েছে মানে ডেভিল তোমার সাথে কথা বলবে। কোন টেবিল? যার কাছে প্রজেক্টের ব্যাপারে কথা বলার জন্য গিয়েছিলে। ও আচ্ছা, তা আমার সাথে কি কথা বলবে উনি? তুমি কথা বলো। ইরা, তুই ফ্রেশ হয়ে আয়। ততক্ষণে আকাশ কথা বলেননি। এরা এদের কাজে চলে যায়। অন্যদিকে ডেভিল একটা কাজের ব্যাপারে আকাশকে আবারও লন্ডনে আসার জন্য বলে। সেজন্য আকাশ ইরা আর রফিক চৌধুরীকে ব্যাপারটা জানায়। ওনারা শোনার পরে, তাহলে তুমি যাও, ঘুরে এসো। আমিও যাব তাহলে। ঠিক আছে, দুজনে যাও তাহলে। এইদিকে পরের দিন ওরা এয়ারপোর্টে আসে। ওখানে শাকিল আর আশরাতকেও দেখতে পায়। কয়েকদিন আগেই না লন্ডন থেকে এলি, আবার কেন যাচ্ছিস? ওখানের বড় চেয়ারম্যান আকাশকে যেতে বলেছে, সেজন্য আমি ওর সাথে যাচ্ছি। মানে এখন মালিক ছেড়ে পিএকে ডাকা শুরু করেছে? আপনি কি আমাকে অপমান করলেন? রাশেদের কথা মানে এটা? ওনার মতো একটা লোক তোমাকে না ডেকে তোমার পিএকে ডেকেছে, তার মানে এখানে কোনো ঝামেলা করেছে। সেজন্যই ওকে এখানে এনে ঝামেলায় ফেলবে। উনি ঝামেলা করলে আমি চুপ করে থাকবো নাকি? দেখো ইরা, তুমি ডেভিলের পাওয়ার সম্পর্কে কিছুই জানো না। লন্ডনের সব বিজনেসম্যান ওনার কথায় উঠে আর বসে। আমাদের কথা তো বাদই দিলাম, আমরা ওনার সাথে ঠিকমতো কথাই বলতে পারি না। উনি আমাদের সময়ই দেয় না। সেখানে আকাশকে ডেকেছে মানে ওর কপালে খারাপই তো কিছু একটা আছে। সে যাক গিয়ে। আবির তোমাকে কিছু একটা বলতে চায়। কি কথা? এই আবির কে? আমি তো ওর নামও শুনিনি। আবির আমার বোনের ছেলে। ও তোমাকে লন্ডনে দেখেই তোমাকে পছন্দ করে ফেলেছে।
আমি তোমার ব্যাপারে কথা বলার জন্যই লন্ডনে যাচ্ছি ওর সাথে কথা বলতে। ওকে সাথে করে নিয়ে এসেই তোমার বাবার সাথে কথা বলতাম। তুমি যখন যাচ্ছই তখন ওখানেই বাকি কথা বলে নিব। আপনাদের মাথা কি ঠিক আছে? তোমার মাথা ঠিক আছে? তুমি জানে তুমি কাদের কি বলছো? আমি ভালো করে জানি আমি কাকে কি বলছি। আপনারা আমাদের থেকে বড় ব্যবসায়ী, তাই বলে এইরকম উল্টোপাল্টা কথা বললে আমি চুপ করে থাকবো না। তুমি জানো না আবিরের কত ক্ষমতা। তোমরা লন্ডনে একবার পা রাখলেই ওর অনুমতি ছাড়া তোমরা এই দেশে আর ফিরে আসতে পারবে না। সত্যি অনেক ভয় পেয়েছি। প্লেনে না থাকলে তো এতক্ষণে নেমে যেতাম। সে যাক গিয়ে, তা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এরা যখন আমার সাথে এসেছে তখন ওর কোনো ক্ষতি হতে আমি দেব না। আমি ওকে আবারও নিজের দেশে নিয়ে যাব। চিন্তা করো না, আমি আবিরকে জানিয়ে দিয়েছি। ও তো অলরেডি এয়ারপোর্টে রওনা দিয়ে দিয়েছে। আকাশ, আমার তো ভয় করছে। একটুও ভয় পাওয়ার কিছু হয়নি। এরকম 100 আবির আসলেও আপনার বিন্দু মাত্র ক্ষতি আমি হতে দেব না। ও তাই নাকি? তাহলে দেখো ইরাকে ওর থেকে বাঁচাতে পারো কিনা। আমি তো চিন্তায় আছি, আজকে না ইরাকে বিয়ে করে ফেলে। কি বলছে ওনারা? ফ্লাইট কি কোনোভাবে ঘোরানো যাবে না? বললাম তো, কোনো টেনশন করতে হবে না। আমরা তো সিনগুলো দেখার জন্য বসে আছি। যত পারুন হেসে নিন, কেননা এই হাসি আপনাদের জন্য শেষ হাসি হবে। কেননা এরপরে আর হাসার কোনো সুযোগও পাবেন না। সামনে কি হতে চলেছে? গল্পের মধ্যে নতুন টুইস্ট। গল্পটাকে আবারও নতুন মোড়ের দিকে নিয়ে যাবে নাকি আগের মতোই স্বাভাবিক থাকবে, তা আপনারা একটু পরেই জানতে পারবেন। কিছু সময়ের মধ্যে আকাশ কয়েকজনকে কল করে। ওনারা কল পেয়ে সব রকম ব্যবস্থা করতে থাকে। সবটা ব্যবস্থা হয়ে গেলে আকাশের মুখে একটা বিজয়ের হাসি ফুটে ওঠে। তুমি হাসছো কেন? ওদের যে কি হবে তাই ভাবছি। আমাদের কিছু হবে না, উল্টো ইরাকে আবিরের হাতে তুলে দিতে পারলে আমরা দুজনেই অনেক $1,00,000 পাবো। বন্ধু, তুই ঠিক ধরেছিস। এবার শুধু প্লেন ল্যান্ড করার ফালা। একটু পরে ইরা তো ভয়ে শেষ। ওরা দুজনে রুমে চলে আসে, কেননা প্লেন ল্যান্ড করতে এখনো 2 ঘন্টা লাগবে। ওরা রুমে আসার পরে আকাশ, আবির এই ছেলেটাকে আর আমার পেছনেই কেন পড়ে আছে? আমি নিজেই যেখানে চিনি না সেখানে তোমার তো আরো না চেনারই কথা। হয়তো এই 2 ঘন্টায় তোমার সাথে কাটানো আমার শেষ সময়। এমনটা হবে না, চিন্তা করো না। যদি কিছু মনে না করো একটা কথা বলবো কি? বলো, কি বলতে চাও? আমাকে কিস করবে? আচমকা এমন প্রশ্ন শুনে আকাশ অবাক হয়। তাছাড়া কে বা না অবাক হয়ে থাকবে? আসলে আমি অনেক নার্ভাস ফিল করছি, তার উপর ভয়ও আছি। আমি যখন নার্ভাস বা ভয় পাই তখন বেশিরভাগ সময় বাসা থেকে বের হয়ে যাই, কোথাও ঘুরে আসি, কিন্তু এখন তো তা সম্ভব না। তাছাড়া কিস করতে এই জন্য বলছি, আমি এখন পর্যন্ত কোনো পুরুষকে কিস করা তো দূরের কথা, কখনো ইচ্ছে করে জড়িয়েও ধরিনি। আমি চাই না আবিরের মতো একটা ছেলে আমাকে জড়িয়ে ধরে। সেজন্য আমি চাই প্রথম কিসটা তুমি আমাকে করো। এটা আবার কেমন আবদার? লেট করো না আকাশ। এই বলেই ইরাই আকাশকে জড়িয়ে ধরে। এতে আকাশও কিছু বুঝে ওঠার আগে কিস করে বসে। এরপর কোনো অদ্ভুত আবদার যে কারো থাকবে তা অনেকে বুঝতে পারেনি। তবে এই গল্পে আবিরের আশা নিয়ে গল্পটা অন্যদিকে মন নেবে। সেটা কিভাবে তা আপনারা আস্তে আস্তেই জানতে পারবেন। এদিকে এরপরে ওদের মধ্যে ঘটে যাওয়া কাহিনীগুলো আপনাদের নাই বলি। 30 মিনিট পরে আমার লাইফে প্রথম ব্যক্তি তুমি, যাকে আমি এইগুলো দিয়েছি। এবার এই অবধি যদি আমার সাথে উল্টোপাল্টা কিছু করেও বসে, তাও আমার কোনো আফসোস থাকবে না। আকাশ কথাটা শুনে এবার ইরাকে জড়িয়ে ধরে। এতে কান্নাও করে কিছুটা। একটা কথা বলবো কি? বলো। আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত আছি কথা দিলাম, তোমাকে বাজেভাবে কোনো ছেলেও ছুঁতেও পারবে না। তোমাকে আমি যেভাবে হাসি খুশি এনেছি আবার ঠিক সেইভাবেই তোমাকে আমি নিয়ে যাব। এটা তোমাকে দেওয়া আমার ওয়াদা। আকাশের মুখে এরকম কথা শুনে ইরা নিজেকে ধরে রাখতে পারেনি, আবারও জড়িয়ে ধরে। এভাবে ওরা কতবার যে জড়িয়ে ধরেছে একজন আরেকজনকে তার কোনো হিসেব নেই। এদিকে আবির ওর লোকদের নিয়ে এয়ারপোর্টে অপেক্ষা করছে। স্যার, ম্যাম কি আসবে এখন?
10 মিনিট পরেই প্লেন ল্যান্ড করবে। এরপর ওকে সরাসরি নিয়ে যাব আমার বাসায়। কিন্তু ম্যাম কি যেতে রাজি হবে? ও তো রাজি হবে না, সেজন্য তো এত আয়োজন। তোরা রেডি থাকিস। হীরার সাথে একটা ছেলেও আসবে, ওকে তোরা আটকে রাখবি। মারার কোনো দরকার নেই, ওকে আবার ফিরতি প্লেনে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে বস, তাই হবে। এদিকে প্লেন ল্যান্ড করে সবাই তো নেমে যায়, কিন্তু ইরা এখনো নামেনি। এইদিকে ইরা ভয়ে এখনো আকাশকে জড়িয়ে ধরে আছে। যতই যা করো না কেন, এয়ারপোর্টে থেকে পা রাখতেই ইরা হয়ে যাবে আবিরের। আবির যে ইরার সাথে কি কি করবে তা ভেবেই আমার তো আনন্দ পাচ্ছে। কথাগুলো ইরা শুনতে পাচ্ছে, আরও ভয়ে আকাশকে আঁকড়ে ধরে। এইদিকে ইরা আকাশকে কোলে নিয়ে নেয়, তারপর প্লেন থেকে নামতে থাকে। বাকিরা দেখে তো অবাক হয়, কেননা অনেক সুন্দর একটা রোমান্টিক সিন এখানে তৈরি হয়। যদি ভিডিও আকাশে দেওয়ার অপশন থাকতো তাহলে দেখাতাম আপনাদের, কিন্তু সে ভাগ্য হয়নি। আর এইদিকে শাকিল রাশেদ দুজনেই দাঁড়িয়ে আছে ওদের জন্য। আরে তোমরা নামও, এখন যেতে হবে তো। আবিরের কিন্তু অপেক্ষা করছে তোমাদের জন্য, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, আমরা যদি বাইরে না যাই? বাইরে যাবে না মানে? এটা কোনো বাস স্ট্যান্ড না, তোমরা এখানে থেকে যাবে। এটা এয়ারপোর্ট, এখানে একটু পরেই তোমাদেরকে বের করে দিবে। সেটা তো তোমাদের বের হতে হবে, কিন্তু আমরা বের হব না। আমি চাইলে ইরাকে নিয়ে এখান থেকে রিটার্ন টিকিটে চলে যেতে পারি, কিন্তু আমিও দেখি কে এই আবির। ওর সাথে তো আমারও দেখা করতে হবে। তাই ইরা, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমি এখানে থেকে এই আবিরের ব্যবস্থা করব। আমি তোমাকে ছাড়া একা একা যাব না। তাহলে আমার হাত ধরে এখানেই থেকে যাও, আমিও দেখি এই আবিরের ক্ষমতা কতটুকু। তা দেখতে হলে তো তোকে এয়ারপোর্ট থেকে বের হতে হবে। আমরা বের তো হব, কিন্তু হেঁটে নয়। মানে তাহলে যাবি কি করে? ওপরে তাকিয়ে দেখ। রাশেদ, শাকিল, ইরা ওরা উপরে তাকিয়ে দেখে 3টে হেলিকপ্টার ওদের দিকে আসতে থাকে। এটা দেখে ওরা একটু অবাক হয়। হেলিকপ্টার ল্যান্ড তো করে, ওখান থেকে 10 জন লোক নেমে আসে, এসে আকাশের সামনে দাঁড়ায়। স্যার, আপনারা হেলিকপ্টারে বসুন, আমরা আপনাদের লাগেজগুলো নিয়ে আসছি। এরা চলো তাহলে। আর একটা কথা, কেউ যদি কোনো বাধা হয়ে আসতে চায় তাহলে ওখানে মেরে ফেলবেন। আমাদেরকে ওই রকম নির্দেশ দেওয়া হয়েছিল। চলুন তাহলে। ইরা তো হেলিকপ্টারে উঠে বসে। যাওয়ার আগে আকাশ রাশেদ আর শাকিলকে কিছু কথা বলে। জানিয়ে দিস ওই আবিরকে, আমি তাড়াতাড়ি ওর সাথে এসে কথা বলে নেব। কেন ও এতগুলো বছর ধরে এরকম করছে? আবির কিন্তু তোদের ছাড়বে না। ও আমাকে ছাড়বে কি ছাড়বে না সেটা পরের বিষয়। আমি ওকে ছাড়বো কিনা এটাই তুই ভাবতে থাকিস। এই বলে ইরাকে নিয়ে হেলিকপ্টার দিয়ে যেতে থাকে। এদিকে এরা দুজনে তাড়াতাড়ি করে এয়ারপোর্ট থেকে বের হয়। ওদের দেখতে পেয়ে, এ কি, তোমরা দুজনে বের হলে? এরা কোথায়? এরা তো আকাশের সাথে চলে গিয়েছে। এই আকাশকে? রাশেদ এরপর আকাশের ব্যাপারে সবটা বলে। এমনকি আপনারা তো জানেন সবটা, সেজন্য নতুন করে আপনাদের বলার মতো কিছুই নেই। সবটা শোনার পরে, এত লোকজন আনার মানে কি? তা আমরা কি করে বলবো? ও তো বলেছে আপনার সাথে এসে দেখা করে যাবে। কি, আমার সাথে দেখা করবে? তাও আবার আমাকে জানিয়ে বলে গেছে? তেমনই তো বললো। ওকে, অপেক্ষায় থাকলাম আমি। এদিকে আবির সব লোকদের নিয়ে যায়। অন্যদিকে ইরাকে নিয়ে আকাশ চলে আসে একটা সেফ হাউসে, যে হাউসে সিকিউরিটি থাকে। এক কথায় বিশ্বের ভিআইপি লোকেরা থাকে এই বিল্ডিংয়ে। এখানে তাদের পুরো নিরাপত্তার সাথে রাখা হয়। ওই বিল্ডিংয়ের ছাদে ওদের নামানো হয়। ইরা তো নেমে অবাক হয়, কেননা এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। ওয়াও, অনেক সুন্দর তো। চলুন এবার আমরা রুমে যাই। আপনি একটা রুমে, আমি আর একটা রুমে। আমি একা একা থাকবো না, তোমার সাথে থাকবো। একা একটা রুমে থাকা কি ঠিক হবে? এর আগেও তো আমরা একসাথে এক বিছানায় থেকেছি। তাছাড়া প্লেনে যা হলো, এর চেয়ে বেশি কিছু হওয়া তো সম্ভব না। কথাটা বলে লজ্জায় জড়িয়ে ধরে। ইরাকে নিয়ে রুমে আসে। এরপর ওরা ফ্রেশ হয়ে নেয়। আপনার বাবাকে কি জানাবেন ব্যাপারটা? জানলে তো বাবা শুধু শুধু টেনশন করবে, সেজন্য না জানানোই ভালো হবে। যদি লেট হয় বাবাকে জানিয়ে দেব যে আসতে লেট হবে, কিন্তু এই পরিস্থিতি জানাতে চাই না।
এখন খাবার খেয়ে ঘুমান, একটু পর বের হব। আমি একা একা থাকবো কি করে? ভয় নেই, এই রুমে কেউ ঢুকবে না। তারপরেও আমি একা একা থাকবো না, আমাকেও নিয়ে চলো তোমার সাথে। আচ্ছা, আগে আমরা খাবার খেয়ে নেই, তারপর না হয় বের হব। ঠিক আছে। একটু পরে ওরা দুজনে বের হয়ে চলে আসে ডেভিলের কাছে। ওরা এখন গাড়ির চেয়ে হেলিকপ্টারে চলাচল বেশি করে। একটু পরে আকাশ, এই আমি কি শুনতেছি? যা জানিয়েছি সেটাই সত্যি। এখন এটা বলুন, আমার কি কাজ? তোমার এই ফাইলে সাইন লাগবে। শুধু কি সাইন লাগবে? শুধু সাইন হলেই হয়ে যাবে? ঠিক আছে, দিন, সাইন করে দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলুন তো। কি কথা বলো? তুমি আবির নামে কাউকে চেনো? চিনি তো, অনেক খারাপ একটা ছেলে, বাবা মা কেউ নেই। ও একটা দিন আগেই জেল থেকে বের হয়েছে। আমি জানি তুমি আমাকে এই প্রশ্নটা করবে, সেজন্য আমি আগে থেকেই সবটা জেনে রেখেছি। ওর সাথে দেখা করতে হলে কিভাবে কি করতে হবে? এই ব্যাপারে তো আমি ঠিক বলতে পারবো না। ওর কোনো ছবি আছে কি? আছে তো। দেখান তো আমাকে। আকাশ ছবি দেখতে থাকে কিন্তু চিনতে পারছে না। এবার ইরা ছবিটা দেখে কিছুটা পরিচিত মনে হতে থাকে ইরার। একে আগে কোথাও যেন দেখেছি আমি, কোথায় দেখেছো? ঠিক মনে করতে পারছি না। আপনি একটা কাজ করুন, এই আবিরের সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দিতে পারবেন? মানে ওর নাম্বারটা পেলে বাকি কথা আমি বলে নিতাম। আচ্ছা, আমি চেষ্টা করব। তা আর কোনো কাজ নেই তো? সব কাজ শেষ, এবার আপনি চলে যেতে পারেন। ঠিক আছে। একটু পরে ওরা আবার সেফ হাউসে চলে আসে। এরপর বাবুকে ব্যাপারটা জানায়। দেখুন, আবিরের সাথে আপনার একা দেখা করাটা ঠিক হবে না। ওর সাথে একা কেন দেখা করতে পারবো না? কেননা ও একটা গ্যাং চালায়। আপনি যদি ওদের কাছে যান তাহলে আপনার উপরে ওরা অ্যাটাক করবে। তাহলে আকাশ, তোমার যাওয়ার দরকার নেই, চলো আমরা ফিরে যাই দেশে। আমি তো জেনেই আসবো সবটা। তুমি এই সেফ হাউসেই থাকবে, এখানে কেউ তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। আমি একা ওর সাথে দেখা করে আসবো। আমাদের মধ্যে কি কথা হবে তা তোমাকে মোবাইলে শোনাতে থাকবো। কিন্তু ভয় হচ্ছে, ও যদি তোমার কোনো ক্ষতি করে বসে। বললাম তো, আমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি এই নিয়ে কোনো টেনশন করো না। আচ্ছা, সাবধানে থেকো। দুদিন পরে আকাশ আবিরের সাথে দেখা করবে, সেজন্য আজকে পুরোপুরিভাবে রেডি হয়। আকাশের সাথে 10 জন কমান্ডো আসে। এদিকে ইরাকে একটা ফোন দিয়ে দেয়, যার মাধ্যমে সব কথা ইরা অনেক ভালোভাবে শুনতে পারবে। একটু পরে আবিরের কাছাকাছি আসে। ওরা দুজনে একটা রেস্টুরেন্টে বসে আছে। একদিকে আকাশ আসে কমান্ডো নিয়ে, অন্যদিকে আবিরও ওর লোকদের নিয়ে আসে। দুজনে দেখা হওয়ার পরে, তুমি কে? আর আমার সাথে এরকমভাবে দেখা করার জন্য এত উতলা হয়ে আছো কেন? বেশি কিছু না, তোকে শুধু কয়েকটা প্রশ্ন করব। তুই আমাকে প্রশ্ন করবি? এতটা সাহস তোর? তোর কি মনে হয় কম সাহস নিয়ে তোর সামনে থেকে ইরাকে নিয়ে গিয়েছি? ইরার কথা বলাতে মনে পড়লো, তোর সাথে ইরার কি সম্পর্ক? আমি ইরাকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। সেজন্য ওর উপরে যতই বিপদ আসুক না কেন, আমি ওকে সব বিপদ থেকে রক্ষা করব। কথাটা শুনে আবির যতটা না অবাক হয়, ইরা এর চেয়ে বেশি অবাক হয়। কেননা ওদের মধ্যে সব কথাই ইরা শুনতে পাচ্ছে। তোর সাহস তো কম না? তুই আমার সামনে দাঁড়িয়ে ইরাকে ভালোবাসি কথাটা বলছিস? আমার কথাগুলো তোকে বলেছি, এবার তুই বল ইরার সাথে তোর ঝামেলা কিভাবে হলো? আমিও ইরাকে ভালোবাসি, সে 12 বছর আগে থেকে। কিন্তু ইরা তো তোকে চিনেই না। ও না চিনারই কথা, কেননা ও তখন ছোট ছিল অনেক। আচ্ছা, এবার আমাকে পুরো কাহিনী বল। এভাবে অল্প অল্প কাহিনী বললে কোনো কিছুই বুঝে আসবে না। পুরো কাহিনী তো বলবো, আবার পুরো কাহিনী শুনে তুই ভয়ে এখান থেকে পালিয়ে যাস না। পালানোর জন্য তো আসিনি। ঠিক আছে, তাহলে আমি বলতেছি আর তুই শুনতে থাক। তাড়াতাড়ি বল, সময় নেই হাতে। আমাদের তাহলে 13 বছর আগে ফিরে যেতে হবে। তোর পুরো কাহিনী শোনার জন্য 13 বছর আগে ফিরে যাই তাহলে? 13 বছর পূর্বে আবির আর ইরা একই স্কুলে পড়তো তখন। ওই সময় ইরার বাবা আর আবিরের বাবা অনেক ভালো বন্ধু ছিল। সেই হিসাবে ইরা আবিরও অনেক ভালো বন্ধু ছিল। কয়েকটা দিন পরে, আচ্ছা আবির, একটা কথা বলো তো। কি কথা বল? স্কুল লাইফ শেষ করে তুই কোন জায়গায় যাবি? আমি আবার কোথায় যাব?
আঙ্কেল তেমনই কিছু বলেছে। আমি একা যাব না, তোকেও সাথে নিয়ে যাব। আমি কেন তোর সাথে যাব? আমি কি দেখতে খারাপ? তোর সাথে আমার পরিচয় 1 মাস হয়েছে, তাও আমার বাবা আর তোর বাবা বন্ধু বলে, নয়তো তোকে তো আমি চিনতামই না। তুই তো আমাকে অপমান করছিস। দেখ আবির, আমি তোকে ওইভাবে চিনি না, তাছাড়া আমি তোর সাথে কথা বলতেও চাই না। আমি কি দেখতে খারাপ বল? তুই ভালো নাকি খারাপ সেটা আমার দেখার বিষয় না। আমি ছেলেদের সাথে মিশি না, সেজন্য তুই তো আমার থেকে দূরেই থাকবি। ঠিক আছে, আমিও দেখে নিব তুই কিভাবে আমার থেকে দূরে থাকিস। 10 দিন পরে লন্ডনে আকাশেরও আগমন হয়, তবে আকাশ এসেছে ওর বাবা মার সাথে। এবার ওর বাবা মা কেন এসেছে তা আপনারা জানতে পারবেন আরো পরে। কিছুক্ষণ পরে আচ্ছা আব্বু, আমরা এখানে কতদিন থাকবো? এই তো 5-7 দিন থাকবো। তাহলে তুমি আর মা একসাথে ঘোরো, আমি একা একা ঘুরবো। এ হয় না আকাশ। কেন হয় না আব্বু? দেখো আকাশ, তুমি এখনো ছোট। তো কি হয়েছে? তাছাড়া আমি তো এখানে অনেকবার এসেছি। আচ্ছা ঠিক আছে, এই মোবাইল আর লকেটটা তোমার সাথে রাখবে। ঠিক আছে। এদিকে আকাশ ওর মতো করে বের হয়ে হাঁটতে থাকে, অন্যদিকে ইরাও বাসায় আসে। তখন ওর বাবা মা দুজনেই বাসায় ছিল। আব্বু, তোমার বন্ধুর ছেলেকে বলে দাও আমার সাথে এরকম কথা যেন না বলতে আসে। আমি ঠিক বুঝলাম না, কিছু কি হয়েছে? ওই আবির আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে, আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে। ইরার আব্বু, এই ছেলেটাকে কি চিনো তুমি? ও আমার বন্ধুর ছেলে, ও তো অনেক ভালো, কিন্তু ইরা কেন খারাপ বলতেছে? আরে ইরা তো এখনো ছোট, ও কি এগুলো বুঝে নাকি? আম্মু, আমি কিন্তু সবটা বুঝি। ওমা তাই? আমার মেয়ে সব বুঝে? জি, সব বুঝি। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে যা। আচ্ছা, আমি যাচ্ছি। অন্যদিকে আবির ওর বাসায় আসে, এসে ওর বাবার সাথে কথা বলতে থাকে। বাবা, বাবা, ও বাবা। কি হয়েছে আবির, এভাবে ডাকছো কেন? আব্বু, আমি ইরাকে বিয়ে করব। ইরাকেই? তোমার বন্ধু রফিক আঙ্কেলের মেয়ে। ও তো এখনো অনেক ছোট। তো কি হয়েছে, আমি ওকে বিয়ে করব। দেখো আবির, তোমার বয়স মাত্র 14 বছর আর ইরার 10 বছর। আমি এত কিছু জানি না, আমি ওই ইরাকেই বিয়ে করব। আচ্ছা তুই এখন রুমে যা, ফ্রেশ হয়ে নে। ঠিক আছে, যাচ্ছি। এদিকে রাতে জাফর ইকবাল কল দেয় রফিক চৌধুরীকে। ওনারা কথা বলতে থাকে, রফিক চৌধুরী সবটা বলতে থাকে। সবটা শুনে, তাও তো ঠিক আছে, কিন্তু আবির তো অন্য কিছু বলতেছে আমাকে। অন্য কিছু বলতে? ও তো আমাকে বলতেছে ইরাকে বিয়ে করবে। তোর ছেলে বিয়ের কি বুঝে? ওকে আমি যতই বোঝাই না কেন, ও তো বুঝতেই চায় না। দেখ, তোর ছেলের মতিগতি আমার মোটেও ভালো লাগছে না। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। সকালবেলায় আবির স্কুলে যায়, সাথে আকাশও। ওরা তো আলাদাভাবে যেতে থাকে। এদিকে স্কুলেও ওরা ঝগড়া করতে থাকে। ঝগড়ার একটা পর্যায়ে আমি আঙ্কেলকে বলবো সবটা। আমি অনেক আগেই বলেছি বাবাকে, বাবা বলেছে তোর সাথে আমি যেন না কথা বলি। কি এত বড় কথা? এদিকে ইরা চলে যেতে থাকে। তখন আবির রাগে একটা পাথরের টুকরো নিয়ে ইরার দিকে ছুঁড়ে মারে, কিন্তু ওখানে ইরার পিছনে আকাশ চলে আসে। পাথর আসতে দেখে আকাশ ওটা ধরে ফেলে, কিন্তু হাতে একটু ব্যথা পায়। পিছনে তাকিয়ে দেখে একটা মেয়ে চলে যাচ্ছে। তখন বুঝতে পারে সবটা, সেজন্য পাথর নিয়ে আবিরের কাছে আসে। পাথর কেন মারলেন? আমি তো তোমাকে পাথর মারিনি। তাহলে মারলে কাকে? তা তোকে কেন বলবো? আমি তো দেখলাম ওই মেয়েটার দিকে পাথরটা ছুড়লে, আমি না ধরলে তো মেয়েটার দিকেই যেত। সবটা যখন জানিস তখন আমাকে জিজ্ঞেস কেন করছিস? কথাটা বলেই আকাশকে ধাক্কা দেয়, এতে কিছুটা দূরে এসে পড়ে। তাই আকাশের অনেক রাগ হয়, হাতে থাকা পাথরের টুকরো আবিরের দিকে ছুঁড়ে মারে। এতে আবিরের কপালে পড়ে, কপাল ফেটে রক্ত বের হয়। আবিরের কপাল ফেটে রক্ত বের হতে দেখে আকাশ ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে আবির একটা হসপিটালে আসে। এটা ওদেরই হসপিটাল ছিল, সেজন্য ডক্টর আবিরের বাবাকে কল দিয়ে আসার জন্য বলে। উনি তো হসপিটাল এসে, আবির তোকে কেউ মেরেছে? আবির ওর বাবাকে সবটা বলতে থাকে। সবটা শুনে উনি তো আরো রেগে যায়। একটা বাসেল তোকে মেরেছে? কত বড় সাহস ওর! তোরা ওই ছেলেকে খোঁজের ব্যবস্থা কর। জি স্যার, খুঁজতেছি।
3 দিন পার হয়ে যায়, আবিরকে যে আকাশ মেরেছে তা ওরা খুঁজে বের করতে পারছে না। এইদিকে বাবা চলো আমরা এখন ফিরে যাই। এত তাড়াতাড়ি ফিরে যেতে চাইছো কেন? এখানে থেকে কি করবো বলো, অনেক তো ঘুরলাম। আচ্ছা তাহলে তুমি টিকিট কাটার ব্যবস্থা করো, টিকিট ফেলেই চলে যাব। তুমিও দেখি ছেলের মতোই। ও যখন চাইছে না থাকতে তখন আর জোর করার কি দরকার। ঠিক আছে। রাতে আকাশ ভাবছে ওর কপালে ওই দাগ তো যাবে না সহজে। এখন আপনারা বুঝতে পেরেছেন তো, আকাশের সাথে আবিরের আগেই দেখা হয়েছিল, শুধু একটু সময়ের অভাবে আপনাদের প্রমাণ করাতে পারিনি। আকাশ এই দাগটা দেখেই আবিরকে চিনতে পেরেছে। অন্যদিকে আবির সুস্থ হয়ে বাসায় ফিরে। আব্বু, তোমাকে এবার একটা কিছু করতেই হবে। কি করবো আমি? আমাদের এতগুলো লোক, তারপরেও তুমি ওই ছেলেকে খুঁজে বের করতে পারোনি। কি করবো বল, অনেক তো চেষ্টা করছি কিন্তু তাও পারিনি। ওখানে তো কোনো ক্যামেরাও নেই যে তুমি খুঁজে পাবে। সবটা তো বুঝতেই পারছি। আব্বু, তুমি ইরার সাথে আমার বিয়ে দিবে কিনা সেটা বলো। ওইটুকু একটা মেয়ের সাথে তোর বিয়ে দিব কি করে? আমি এত কিছু জানি না, আমি ইরাকে বিয়ে করব। আচ্ছা, আমি ওর বাবার সাথে কথা বলতেছি। হুম, সেটাই করো। পরের দিন জাফর ইকবাল আসে রফিক চৌধুরীর বাসায়। ওখানে সবটা ভালোভাবে চলতে থাকে, ওনারা কথা বলতে থাকে। দোস্ত, কি করবো এখন আমি, তুই বলে দে। তোর ছেলে কি মাথায় আঘাত লেগে পাগল হয়ে গেছে নাকি? আমি নিজেও তা বুঝতে পারছি না। কিন্তু এখন কি করবি বল। একটা কাজ করলে হয় না? কি কাজ? আগে বল, তুই না করবি না? আগে ব্যাপারটা তো আমাকে বল, তারপর সবটা জেনে শুনে বলতেছি। আমারও তাই মনে হয়, আগে বলুন কি কাজ। আমি চাচ্ছি ইরার সাথে আবিরের বিয়েটা করে রাখতে, এরপর ওরা যখন বড় হবে তখন না হয় বিয়ে দিব। এটা তো হয় না। কেন হয় না বন্ধু? দেখ, আমার মেয়ের বয়স 11, ওর বিয়ের উপযুক্ত হতে হতে আরও 10 বছর তো লেগে যাবে। তাহলে 10 বছর ধরে কিভাবে ওয়াদা দেব তুই বল। আচ্ছা, একটা কাজ করি। কি কাজ? আমি আবেগে কাল নিয়ে আসি এইখানে, তারপর না হয় দেখি কি করা যায়। ঠিক আছে, তাই কর। এইদিকে জাফর তো চলে যায়, অন্যদিকে আকাশ ওর পরিবারের সাথে লন্ডন থেকে আবার আমেরিকায় চলে যায়। অন্যদিকে আবিরের বাবা ওকে নিয়ে ইরাদের বাসায় আসে। আচ্ছা আবির, তুমি ইরাকে বিয়ে করতে চাও, সেটা না হয় মানলাম। তুমি তো নিজে অনেক ছোট, তাহলে তুমি কিভাবে কি করবে, বিয়ে করবে? তুমি তো নিজেই অনেক ছোট। আমি ছোট হই আর যাই হই, আমি ইরাকে বিয়ে করব এখনই। জাফর, তোর ছেলে তো বুঝতেই চাচ্ছে না। আমিও তোকে সেটাই বলার চেষ্টা করতেছি। আমার মনে হয় আবিরকে নিয়ে এখান থেকে চলে যাওয়ায় আপনার ভালো হবে। আমারও তাই মনে হয়। আমি যাব না এখান থেকে, আমি ইরার সাথে কথা বলতে চাই। হবে, তুমি চলো আমার সাথে। না, আমি ইরার সাথে কথা বলবো। এই বলে চলে আসে ইরার কাছে, এসে ইরার হাত ধরে। এতে ইরাও আবিরকে দুটো থাপ্পড় দেয়। এতে আবির আরো রেগে গিয়ে ইরাকে থাপ্পড় দেয়। এর মধ্যে ইরার মা ওখানে চলে আসে। আবির, এইসব কি হচ্ছে? আন্টি, ওকে বলুন আমাকে বিয়ে করতে। তোমার মতো একটা সাইকো ছেলের সাথে আমার মেয়ের কথাই বলবে না। এই কথা শুনে আবির রেগে যায়। টেবিলের উপরে ফল কাটার ছুরি ছিল, সেটা দিয়ে ইরার মাকে মেরে ফেলে। এতে ইরা চিৎকার করে ওঠে, বাবা, মাকে বাঁচাও, আবির মাকে মেরে ফেলেছে। ইরার চিৎকার শুনে রফিক আর জাফর দুজনেই উপরে যায়। ওনারা দেখে আবিরের হাতে ছুরি আর পাশে ইরার মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা দেখে ওনারা তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে ইরার মা মারা যায়। এসে আবিরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। এইদিকে ইরা তো সারাদিন কান্না করতে থাকে ওর মায়ের জন্য। পরের দিন জাফর আসে। তুই কেন এসেছিস? বন্ধু, আমার ছেলেকে বাঁচাও। তোর ছেলে আমার স্ত্রীকে মেরেছে, এরপর তুই কোন মুখে এসেছিস আমার সামনে? বন্ধু, আমার একটা মাত্র ছেলে, ওকে তুই বাঁচা। তোর ছেলেকে আমি কখনোই বাঁচাবো না। তাহলে তোর সাথে আমার শত্রুতা আজ থেকে শুরু হলো, মনে রাখিস। সে দেখা যাবে। এদিকে জাফর তো চলে আসে ওখান থেকে। এদিকে আবিরের বয়স কম দেখে ওকে 10 বছরের জেল দেওয়া হয়। অন্যদিকে রফিক চৌধুরী ওনার বাড়ি বিক্রি করে দিয়ে আমেরিকায় চলে আসে ইরা আর ওনার মৃত স্ত্রীকে নিয়ে। কেননা আমেরিকায় ওনার একটা বিজনেস আছে, সেজন্য উনি আমেরিকা পার হয়ে যায়। এরপর আর ওনারা কেউ কারো খোঁজ পায়নি। এরপর 10 বছর পরে আবির জেল থেকে বের হয়ে আরও হিংস্র হয়ে যায়।
এর ভিতরে জাফর ইকবাল অনেক কিছু বানিয়ে রেখেছে আবিরের জন্য। আবির জেল থেকে বের হয়ে ওর বাবার বিজনেসের কাজে লেগে পড়ে। এতে 3 বছরে আবির এখন আরও অনেক কিছু শিখে তো যায়, সাথে আরও হিংস্র হয়ে ওঠে। এখানেই অতীত শেষ করলাম। বর্তমানে ইরা সবটা শুনলো। আকাশ তো আবিরের সামনেই বসে আছে। সবটা শোনার পরে তাহলে এই ব্যাপার, এই জন্য তুই ইরাকে খুঁজছিস? হ্যাঁ, এই জন্য। তোর কি মনে হয় তুই এইগুলো করার পরে ইরা তোকে বিন্দুমাত্র দেখতে পারবে? ও না দেখতে পেলেও আমি তো ওকে দেখছি ছবিতে। তাছাড়া ওকে বিয়ে করে একবার বিছানায় নিতে পারলেই আমার কাজ হয়ে যাবে। কথাটা শুনে আকাশের রাগ হয়। রাগে আবিরের কলার ধরে। তোর সাহস কি করে হয় এরকম কথা বলার? কলার ছাড় আমার। তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, শুধু আমার সাথে কেন ঝামেলা করছিস তুই? তোকে আরেকটা সিক্রেট কথা বলি। কি কথা? ছোটবেলায় তোর কপালে যে আঘাত পেয়েছিস ওটা আমি দিয়েছিলাম। তাহলে তুই সেই ছেলে যে কিনে ইরাকে বাঁচিয়েছিস? কথাটা ফোনে শুনে ইরা নিজেই অবাক হয়। তার মানে ছোটবেলায় আকাশ আমাকে বাঁচিয়েছে আবিরের থেকে, অথচ আমি জানতেও পারলাম না। আচ্ছা শোন, তোর সাথে অনেক কথা হলো, আমি এখন যাই, তুই থাক। তবে তোকে একটা কথা বলি, আমি বেঁচে থাকতে তুই কখনো ইরার ধারেও আসতে পারবি না। যদি বেশি পাওয়ার দেখানোর চেষ্টা করিস তাহলে তোদের বাবা ছেলেকে আমি এই শহরেই মেরে ফেলবো। কথাটা মনে রাখিস। তোর কি মৃত্যুর ভয় নেই? আমার কাছে বলে তোর সাথে দেখা করার জন্য এসেছে। সে যাকে রাশেদ আর শাকিল, আপনারা দুজন আমেরিকায় পা দেওয়া মাত্রই আপনাদের মেরে ফেলবো। দেখছস ভাই, আপনার সামনে আমাদের কি অপমান করলো। এর একটা বিহিত আপনাকে করতেই হবে। আমিও তাই চাই। তোমরা চুপ করো। আমি ওর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আমার ওই দেশে এসে, আমার ওই এলাকায় এসে আমাকে এরকম ভাবে কথা বলতে পারা, ওর বুকে সাহস আছে বলতে হবে। সাহস আছে বলে তোর সাথে দেখা করতে এসেছি। সেই 13 বছর আগে দেখেছি, সেজন্য এখন আবার দেখতে ইচ্ছে হলো তাই আসলাম। তবে তোর চেহারা আমি ইরাকে দেখতে দেব না, নাই তোর জীবিত মুখটা দেখতে দেব। মানে কি বলতে চাস তুই? একদম সহজ বিষয়, তোকে মেরে ফেলবো। তারপর তোর মৃত লাশটাকে আমি ইরাকে উপহার দেব, ওর মায়ের মৃত্যুর প্রতিশোধের জন্য। সত্যি? আমি তো কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। এত সাহস তোর! তার উপর এই স্পেশাল ফোর্সও সাথে করে এনেছিস। ব্যাপারটা কি বলতো? কিছু তো একটা তোর মধ্যে আছে, কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না। সেটা তুই পরেও দেখতে পারবি। এখন আমি যাই, কাল আমরা আমেরিকায় যাচ্ছি। যদি পারিস আমাদের আটকে দেখাস। তবে যাওয়ার আগে এটা বলে যাচ্ছি, 3 মাস পরে ইরার জন্মদিন। তোর হাতে এই 3 মাস সময় আছে। 3 মাস পরে হয় তোকে মেরে ফেলবো, নয়তো সারা জীবনের জন্য তোকে বিছানায় যেন শুয়ে থাকতে হয় সেই ব্যবস্থাটা করব। তোর কথা শুনে সত্যি আমার হাসি পাচ্ছে। সেই জন্য তুই যখন আমাকে 3 মাস সময় দিয়েছিস, আমি তো সে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। চলি তাহলে। ওখান থেকে আকাশ চলে আসতে থাকে। ইরা তো ফোনে সবটা শুনতে থাকে। সবটা শুনে ইরা তো কান্না করতে থাকে। 1 ঘন্টা পরে আকাশ হোটেলে আসে। রুমে ঢুকতেই ইরা ওকে জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরাতে আকাশ একটু বেশি অবাক হয়। তবে ইরাকে রেখে গিয়েছে একরকম, কিন্তু ইরা এখন আছে অন্যরকম ভাবে। এইভাবে বুঝতে পারছে না। তখন আকাশকে চমকে দিয়ে ইরা একগুচ্ছ গোলাপ ফুল হাতে নিয়ে আকাশকে প্রপোজ করে। আকাশ, আমি তোমার বউ হতে চাই, আমাকে তুমি কি বিয়ে করবে? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। তুমি মালিক হয়ে যদি ভালোবাসি কথাটা বলতে পারো, তাহলে আমি কর্মচারী হয়ে কেন পারবো না? কথাটা শুনে ইরা ফুল দিয়ে জড়িয়ে ধরে। তবে বন্ধুরা, এবারের প্রপোজটা কিন্তু ভিন্ন রকম ভাবে করেছে। আমার মনে হয় না এরকম ভাবে কেউ কখনো কাউকে প্রপোজ করেছে। যদিও কেউ করে থাকে, আমি জানতাম না। কিছুক্ষণ পরে, আমি দেশে ফিরেই বাবাকে বলবো তোমার কথা। ঠিক আছে, তা আমার বাসায় একেবারের জন্য চলে আসলেই হবে। তাহলে মায়ের কাছ থেকে রান্নাও শিখে যেতে পারবে। এটা অবশ্যই ভালো হবে।
পরের দিন ওরা আমেরিকায় চলে আসে। এখন হয়তো বলবেন, এটা কি করলেন? আবিরের সাথে একটা মারামারি সিন তৈরি কেন করলেন না? মারামারি তো করাবো আরও পরে, এখন শুধু দেখে যান কি হয় সামনের দিকে। কেননা আবিরের সাথে একবারই মারামারি হবে, সেটাও অন্যভাবে করাবো। আপনারা শুধু শেষ অবধি দেখতে থাকুন। ওরা বাসায় চলে যায়। পরের দিন আকাশ অফিসে আসে। তখন ওখানে ইরার বাবাও ছিল, তবে আকাশ ওর কাজে ব্যস্ত ছিল। বাবা, তোমাকে কিছু কথা বলার আছে আকাশের ব্যাপারে। কি কথা বল? আব্বু, আমি আকাশকে ভালোবেসে ফেলেছি। আমি ওকে বিয়ে করতে চাই। কিন্তু ও তো তোর পিয়ে, তার উপর ওরা এতটা ধনীও না। তুই কি করে ওদের বাড়িতে থাকবি? তুমি কি করে জানো আকাশ গরিব? আমার মেয়ের পিয়ে সম্পর্কে কোনো খোঁজ খবর রাখবো না, এটা তো হতে পারে না। তুমি কি ওকে মেনে নিতে পারবে না? দেখ, ও ছেলে হিসাবে ভালো, স্মার্টও আছে, কিন্তু ওরা গরিব। তুই কি পারবি ওদের পরিবারে এসে নিজের শখ পূরণ করতে? অবশ্যই পারবো বাবা। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই, কিন্তু তারপরেও একবার তোর ভেবে নেওয়া দরকার। আব্বু, আমি অনেক ভেবেচিন্তে কথাটা বলেছি। ঠিক আছে, তোর কোনো সমস্যা না থাকলে আমারও কোনো আপত্তি নেই। আমি তাহলে ওর বাবা মাকে আসতে বলবো কি? এখন না, সামনেই তো তোর জন্মদিন, তখন না হয় কথা বলবো। দরকার পড়লে ওই দিন বিয়ে করব। আমি কয়েকটা দিনের মধ্যেই ওদের বলবো। তোমার সাথে এসে যেন কথা বলে। কথা হয়ে গেলে আমরা জন্মদিনের দিন বিয়ে করে নিব একসাথে। আচ্ছা, তোর যেমনটা ভালো লাগে কর। ঠিক আছে আম্মু। এদিকে আকাশ অফিসের কাজে ব্যস্ততা শেষ করে ইরার রুমে আসে। আকাশকে দেখে এতক্ষণ পরে আমার কথা মনে পড়লো। এই যে ম্যাডাম, কাজ তো শেষ করতে হবে। তাই বলে হবু বউয়ের যে কাজ বেশি হয়ে গেল তোমার কাছে? তোমরা কখন কোন মুডে থাকো বলা খুবই মুশকিল। কেননা যদি সারাক্ষণ তোমার পিছনে থাকি তখন তো বলবে আমি এখন কাজে ফাঁকি দেওয়া শুরু করেছি। সেজন্য ম্যাডাম বলি কি, কাজের সময় কাজ করা ভালো, যখন ফ্রি তখন না হয় অন্য কিছু করার কথা ভাবা যাবে। অন্য বলতে এইগুলো? ওইগুলো বলতে? ইরা আকাশের কানে কানে কিছু বলে, তা শুনে ওখানেই দাঁড়িয়ে আছে। এরপর ইরাকে দেয়ালের সাথে চেপে ধরে। আমি বলতে না বলতেই তুমি দেখি। ওই আমি চেপে ধরেছি অন্য কারণে, কেননা এরপর থেকে এইসব চিন্তা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দেব। এই কথা বলাতে এবার ইরা সরে এসে আকাশকে দেয়ালের সাথে চেপে ধরে, যেমনটা আকাশ ধরেছিল। এরই মধ্যে ওখানে তানু চলে আসে। এসে ও সবটা দেখে ফেলে। কি করছিস এইগুলো তুই? তুই কিছু দেখিসনি তো? সব কিছুই দেখছি। আগে তুই তুই কি মারামারি করছিলি নাকি না রোমান্স করছিলি? কিছুই তো বুঝে উঠতে পারলাম না। বিয়ের সাথে কেউ কি রোমান্স করে? অনেক করে বুঝালি, তুই হয়তো জানিস না। যাক গিয়ে সেসব কথা। আমি এসেছি আকাশকে নিতে। আকাশকে? তোর কি কাজ শুনে? দুপুরে আমি আর ও একসাথে খাবো, তার সাথে কিছু পার্সোনাল কথাও আছে। ওর সাথে তোকে খেতে হবে না। কি এমন পার্সোনাল কথা আছে শুনি একটু? তোর সামনে বলা যাবে না। তুই কি বলবি নাকি আমি কলেজের কাহিনীগুলো ওকে বলবো? এই না না বলতেছি। তাড়াতাড়ি বল। আসলে আমি আকাশকে থাম, আর সামনে বলতে হবে না। তুই যা চাচ্ছিস তা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব নয়? কারণটা আমি বলছি। আমি আর এরা একে অপরকে ভালোবাসি, আর আমরা অনেক তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। 7 দিনের মধ্যে বিয়ের কথাবার্তা ঠিক হবে। তুই তো আমাকে আগে কিছুই বলি না ইরা। আসলে আমাদের রিলেশনশিপ শুরু হয়েছে 2 দিন হলো। এর আগেই আমরা একজন আরেকজনকে পছন্দ করতাম, কিন্তু ওই যে আমি ওর ম্যাডাম বলে ও বলার সাহস পায়নি, আর ও আমার বিয়ে বলে আমিও এতদিন ধরে বলিনি কিছুই। তাহলে তো আর কয়েকটা দিন লেট করলেও তো হয়ে যেত। কি হয়ে যেত? এই যে আমি আকাশকে প্রপোজ করে আমার করে নিতাম। এখন তো সবটা জানতে পারলি, তাহলে এখন থেকে ওকে ভাইয়ের নজরে দেখবি। দোস্ত, না দেখলে কি হয় না? মার খাবি কিন্তু তুই এখন। আচ্ছা যাচ্ছি, তোমরা শুরু করো। তানু যাবার পরে ওরা কাজ শুরু করে। একটু পরে আকাশ চলে আসে বাসায়। বাসায় এসে বাবা, মা,
আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। কি বলছিস? এটা তো আনন্দের কথা। হ্যাঁ বাবা, অনেক আনন্দের কথা। তুমি আর মা দুজনে ইরার বাসায় যাবে, এসে আমার আর ইরার বিয়ের কথাবার্তা বলবে। তবে বিয়ে ঠিক করবে 2.5 মাস পরে, মানে ইরার জন্মদিনের দিন। কিন্তু ওর বাবা কি রাজি হবে? ওর বাবা রাজি আছে। তাহলে তুই ওনাদের জানিয়ে দে, আমরা কালকে যাব। ঠিক আছে আব্বু। এইদিকে আকাশ ইরাকে জানিয়ে দেয়। পরের দিন আকাশের বাবা মা রেডি হয়ে নিচে নামে, সাথে ইরার জন্য কিছু গয়না নিয়ে। সেগুলো দেখার পরে, এইসব কি বাবা, তোমরা এরকম ভাবে বের হচ্ছ কেন? কেন রে, কম হয়ে গেছে? তোমরা যাবে একদম সিম্পল ভাবে, দেখো যেন মনে হয় আমরা। বুঝতে পেরেছি, পোশাক না হয়ে চেঞ্জ করব, কিন্তু এইগুলো ও আমি ম্যানেজ করে নেব। একটু পরে আকাশ ওর পরিবার নিয়ে ইরাদের বাসায় আসে। এইদিকে ইরা ওনাদের ড্রয়িং রুমে বসা। একটু পরে ইরার বাবা মা নিচে নামে। উনি আকাশের বাবা মাকে দেখা মাত্র দৌড়ে এসে সালাম করে। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে, তাও আমার মতো এই গরিবের বাসায়? আমার তো সৌভাগ্য। বাবা, তুমি কি ওনাকে চেনো? ইরা ওর বাবার সাথে কথা বলতে থাকে। এদিকে আকাশের বাবা আকাশের কানে কানে কিছু বলতে থাকে। সেগুলো শুনে আকাশের সবটা বোঝা হয়ে যায়। সবটা শোনার পরে, আঙ্কেল, আপনি যা ভাবছেন তা কিন্তু মোটেও না। কি বলো? আমি মিস্টার শাহজাহান চৌধুরীকে চিনব না, এটা কি করে হয়? আঙ্কেল, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কি রকম? আঙ্কেল, উনি যদি শাহজাহান চৌধুরী হতো তাহলে উনি এখানে থাকতো না, এবং কি উনি কখনো কোন দেশে থাকে তা তো বলাও মুশকিল। কিন্তু হুবহু ওনার মতোই দেখতে। আমি জানি না আপনি আমাকে কার সাথে মিলিয়ে ফেলতেছেন, তবে আপনি যা ভাবছেন আমি মোটেও তা না। বাবা, শাহজাহান চৌধুরীকে? আরে তুই যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলি, ওই কোম্পানির মালিক। কি বলো? ওনার তো একটা ছেলেও আছে। আমি তো ওনার ছেলের বিয়ে হওয়ার জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, কিন্তু উনি দেশের বাইরে থেকে ফিরছিল বলে অনেকটা লেট হওয়াতে আমি চলে এসেছি। সেজন্য আমার মনে হয় এনারা ওনারা নয়। হতেও পারে। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না, আসুন আমরা বাকি কথা বসে বলতে থাকি। জি চলুন, ওখানে বসে। ওনারা বসে কথা বলতে থাকে। এইদিকে কথাবার্তা শেষ হয়। কথা শেষ হওয়ার পরে, ওরা দুজনেই চাচ্ছে ইরার জন্মদিনের দিন ওরা বিয়ে করতে। এখন আমরা তাহলে আজকে ওদের বিয়েটাই ঠিক করে রাখি। এটা অবশ্য করা যায়। কি বলো আকাশের আম্মু? ওরা যখন দিন বেছে নিয়েছে তখন আমারও কোনো আপত্তি নেই। তাছাড়া ওদের সুখের জন্য এত কিছু করতেছি, এইটুকু তো সহ্য করতেই পারি। ইরার জন্য যা এনেছো তা ওকে দাও। তুমি আমার পাশে বসো। ইরা আকাশের মায়ের পাশে বসে। তখন উনি ব্যাগ থেকে কিছু নেকলেস ইরার গলায় পরিয়ে দেয়, সাথে ম্যাচিং করা কানের দুল থেকে হাতে চুড়ি পর্যন্ত। এগুলো দেখে ইরা আর ওর বাবা মা তো রীতিমতো অবাক হয়, কেননা ওনারা ইরাকে যা দিয়েছে তার মূল্য $1,000,000 হয়ে যাবে। ইরা কিছু বলতে যাবে তখন, ইরা, তোমার যা বলার পরে বলো। আমি তনুর জন্য কিছু এনেছি। তানুর জন্য আবার কি আনলে? এই নেকলেসটা। তাছাড়া তুমি তো জানো তানুকে আমি নিজের বোনের মতো করে দেখি, সেজন্য ওর জন্য এই সামান্য উপহার। বাবা মা তো জানে না, সেজন্য আমি এনেছি। সত্যি ভাইয়া, অনেক সুন্দর তো এটা। তুমি ভাইয়া নিজের হাতে পরিয়ে দাও। কিন্তু ইরা, আরে কোনো সমস্যা নেই, পরিয়ে দাও। তানুকে পরিয়ে দেয়। এবার ইরা আর রফিক চৌধুরী তো বুঝতে পারছে না এনারা এত দামি নেকলেস কিভাবে দিল, কিন্তু আজকের দিন বলে ওনারা কিছু বলেনি। আচ্ছা, আমরা তাহলে চলি এখন। কিন্তু এই গহনাগুলো কি করব? এগুলো তো তোমার, সেজন্য তুমি এইগুলা তোমার কাছে রেখে দাও। কি বলছো মা? এত দামি জিনিস আমার কাছে রাখবো কি করে? তাছাড়া বিয়ে না হতেই এত কিছু আমার কাছে রাখবেন? বললাম না তোমার কাছেই থাক এই সব। তবে একটা কথা। জি বলুন মা। আকাশ কি এখনো তোমার বিয়ে হয়েই কাজ করবে? মা, আমি তো ভেবে নিয়েছি বিয়ের পরেও আমি ওর বিয়ে হয়ে থাকবো। তাহলে আমার এত কিছু দেখবে কে? সেটার উপায়ও আমি ভেবে রেখেছি। কি সেটা? এখন শুনতে হবে না। বাবা, আপনারা কি নিয়ে কথা বলছেন আমি ঠিক বুঝতে পারিনি।
তবে এতটুকু বুঝতে পেরেছি আপনারা কিছু তো একটা লুকাচ্ছেন। হুম, লুকিয়েছি। তাহলে বলো আমাকে। এখন তো বলবো না, বিয়ের রাতে বলবো। তবে বিয়ে করে তোমাকে যখন বাসায় নিয়ে আসবো তখনই তুমি বুঝতে পারবে, জানতে পারবে সব সত্যি কথা। তবে এর আগে যদি জেনে যাও তাহলে তো কোনো কিছু করার নেই। খারাপ কিছু নয় তো? অন্য কোনো মেয়ের চক্কর নয় তো? আরে না, মেয়ের চক্কর হলে তো আগেই তোমাকে বলতাম। সেরকম কোনো কিছু না হলেই ভালো। কাল তাহলে চলে আসিও। হুম, আসবো। এইদিকে ওনারা চলে যায়। আজকে ওরা দুজনেই অনেক খুশি, কারণ ওদের স্বপ্ন পূরণ হতে চলেছে। পরের দিন আকাশ অফিসে আসে, তখন ইরা আসেনি কেবিনে। সেজন্য ওকে কল দেবে, তখনই ইরার আগমন হয়। তুমি কখন এলে? এই তো 3 মিনিট হলো। মা কল দিয়ে বলল তুমি নাস্তা করে আসোনি, সেজন্য তোমার জন্য খাবার এনেছি। আগে এইগুলো খেয়ে নাও। বাহ, আমার বউ দেখি আমার অনেক খেয়াল রাখে। জামাই তো আমার, খেয়াল তো আমাকেই রাখতে হবে। যদি না খেয়ে শক্তি বল দুটোই কমে যায়, তখন বিয়ের পরে আমার কি হবে? সেজন্য খেয়াল রাখছি। তুমি কত আগে চিন্তা করো। আমি তো ভাবছি ওই আবিরের কি করা যায়। হঠাৎ এই আবিরের কথা চিন্তা করছো কেন? দেখো, ও তো এই দেশে এসে কোনো কিছু করার সাহস পাবে না। তাহলে তুমি এত টেনশন করছো কেন? এই দেশে এসে করতেও পারে। রাশেদ আর শাকিল ওরা দুজনেই তোমার থেকে অনেক বড় কোম্পানি। ওদের সাহায্য নিয়ে অনেক কিছু করতে পারে। এটা তো আমি ভেবে দেখিনি। তাও চিন্তা করে না, আমি ওরা এই দেশে আসার সাথে সাথে আমি জেনে যেতে পারবো। তাহলে তো ভালোই, কিন্তু তুমি কি পারবে ওদের সাথে একা লড়াই করতে? তুমি পাশে থাকলে আমি সবকিছুই পারবো। আমি তোমার পাশে আছি আর সব সময় থাকবো। ওই দিনের মতো ওদের কাহিনী চলতে থাকে। পরের দিন ইরা হুট করে আকাশের বাসার সামনে চলে আসে। তবে বাসায় তালা মারা দেখে আকাশকে কল করে। আকাশ, কোথায় তুমি? আমি তো অফিসের জন্য রওনা হয়েছি। তুমি কোথায়? আমি তো তোমার বাসার সামনে। বাসার সামনে মানে? কোন বাসার? তোমাদের কয়টা বাসা শুনি? আরে ওই বাসায় এসেছি বাবা মার কাছে রান্না শিখতে, কিন্তু এসে দেখি রুমে তালা মারা। আসলে হয়েছে কি? কি হয়েছে? তুমি এরকম তোতলাচ্ছ কেন? আসলে বাবা মা তো বেড়াতে গেছে আর আমি তো অফিসে যাচ্ছি, সেজন্য তালা মারা আর কি। বাবা মা বাসায় নেই? তুমি আমাকে আগে বলতে পারলে না? আমি কি জানতাম তুমি আজকে যাবে ওখানে? এখন আমি কি করব? তুমি অফিসে চলে আসো, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে, আসতেছি। ধ্যাৎ, কত শখ করে এসেছি, সেসব কিছুই তো হলো না। ওরা কল কেটে দেয়। কল কাটার একটু পরেই আকাশের নাম্বারে কল আসে। কল রিসিভ করে। স্যার, একটা সংবাদ আছে। বলো। স্যার, ওরা দুজন তো এয়ারপোর্টে চলে এসেছে। ওদের সাথে আর কেউ এসেছে কি? না স্যার, আর কেউ আসেনি, ওনারা দুজনই এসেছে। ওকে, তাহলে ফলো করো ওদের। কোথায় যায়, কি করে, এই সব তথ্য আমাকে জানাবে। জি স্যার, জানাবো। একটু পরে আকাশ অফিসে আসে। ইরাও চলে আসে অফিসের দিকে। ইরাকে এই সব ব্যাপারে কোনো কিছু জানতে দেওয়া যাবে না, এই সবটাই আকাশ ভাবতে থাকে। কিছুক্ষণ পরে ইরাও আসে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা তো হয়নি। কেন, কিছু কি বলবে? বলার তো ছিল। কি কথা বলো? আচ্ছা, রাশেদ আর শাকিল ওরা দুজন তোমাদের সাথে যদি কোনোভাবে বিজনেস কন্ট্যাক্ট না করে, এতে তোমাদের কোনো লস হবে কি? লস বলতে তেমন একটা হবে না, কেননা ওনারা দুজনেই আমাদের কোম্পানিতে 20% শেয়ার হোল্ডার। আমার অনুমান যদি ঠিক হয়, ওনারা 1-2 দিনের ভেতরে এই অফিসে আসবে। ওনাদের শেয়ার ওনারা বিক্রি করে দেবে। কি বলো? তাহলে তো ওনাদের অনেক ডলার দিতে হবে, কিন্তু এই মুহূর্তে এতগুলো ডলার দেবো কি করে? চিন্তা করো না, আমি তো আছি। আগে ওরা আসুক, তারপর আমি জানাচ্ছি। ঠিক আছে, এখন চলো আমরা নাস্তা করি। চলো, আজকে রুমেই নাস্তা করব। রুমে কেন? তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। বাহ,
এত রোমান্টিক কবে থেকে হলে? আর ব্যাপারটা কি বলো তো? ওই রকম কিছু না। সত্যি তো? সত্যি। কিছুক্ষণ পরে নাস্তা শেষ করে দুপুরে ওদের জন্য খাবার পাঠানো হয়। বিকালের দিকে রাশেদ আর শাকিল আসে ইরাদের কোম্পানিতে। ওই সময় ইরার বাবাও ছিল, সেজন্য ওরা আসাতে ওনারা একটা রুমে আসে। কি ব্যাপার, আপনারা এভাবে এসেছেন? আমরা এসেছি আপনাদের সাথে আমাদের কোম্পানির 20% শেয়ার ক্যান্সেল করতে। আমরা যে 20% পাবো সেটা হয় আপনারা কিনে নিন, নয়তো আমরা সেগুলো বিক্রি করে দিব অন্য কারো কাছে। হঠাৎ শেয়ার বিক্রি করার খেয়াল আসলো কোথা থেকে? কোথা থেকে আসলো তা আমি আর ইরা জানি। আপনি ওদের থেকে শেয়ারগুলো কিনে নেন। তাহলে আমাদের শেয়ার মূল্য $1 মিলিয়ন। ওইগুলোর মূল্য তো 70 থেকে 80 হবে, এর বেশি তো হবে না। তাহলে এত বেশি ডলার বলছো কেন? আচ্ছা, আপনাদের ওই ডলারই দেব। কবে লাগবে? লাগবে তাও আজকের মধ্যে। মাথা কি খারাপ হয়েছে তোমাদের? এতগুলো ডলার একদিনে কেন? 7 দিন সময় দিলেও আমি ম্যানেজ করে দিতে পারবো। তাছাড়া এই কথাটা তো আগে জানাতে পারতেন। তা না করে এই রকম ভাবে বলার তো কোনো মানেই নেই। আমাদের শেয়ার আমরা যখন ইচ্ছে বিক্রি করে দিব, তাতে আপনার সমস্যা থাকার তো কথা না। আপনি না কিনলে অন্য কেউ কিনবে, লোকের তো আর অভাব নেই। কিন্তু তাই বলে এত কম সময় কিভাবে? আঙ্কেল, বিষয়টা আমি দেখছি। এই বলে একটা চেক লিখে দেয়। চেকের মধ্যে ব্যাংকের নাম দেখে ওনারা সবাই অবাক হয়, কেননা এটা আমেরিকার রিজার্ভ ব্যাংকের চেক। এই চেক বই তো নকলও হতে পারে। একটা কাজ করতে পারিস, তোদের মধ্যে একজন ব্যাংকে যাবি, ডলার হাতে পেলেই এখানে কল দিবি, তারপর আর একজন ফাইলে সাইন করে দিবি। যে ব্যাংকে যাবে সে আগে সাইন করে যাও, তাহলে বাকিজন এখানে থেকেই করে ফেলতে পারবে। আকাশের কথায় ওরা রাজি হলো। রাশেদ আগে সাইন করে ব্যাংকে যায়। 1 ঘন্টা পরে ডলার হাতে পায়, যা শাকিলকে জানায়। শাকিল খবরটা শুনে ফাইলে সাইন করে দেয়। যাওয়ার আগে, এতগুলো ডলারের মালিক তুই, তাহলে এখানে কেন পড়ে আছিস? তা তোকে জানতে হবে না, তোরা দুজন শুধু এটা চিন্তা কর এরপর তোদের কি হবে। শাকিল চলে যায়। এইদিকে ওই 20% শেয়ার আকাশ ইরার নামে করে দেয়। ইরা আর ওর বাবা বুঝতে পারছে না আকাশের আসলে পরিচয়টা কি, ওর কাছে এতগুলো ডলার আসলো কি করে। তা আপনাদেরও প্রশ্ন এখন, কিন্তু এই প্রশ্নের জবাব আপনারা আরো পরে পাবেন। বর্তমানে দেখি কি হচ্ছে ওইদিকে। একটু পরেই, আকাশ, তুমি এতগুলো ডলার পেলে কোথায়? এগুলো তো বাড়ি বিক্রি ডলার ছিল। তুমি কি ওই বাড়িটা বিক্রি করে দিয়েছো? আরে বাড়ি ঠিকই আছে, আসলে আমরা অন্য একটা বাড়ি আর জায়গা সহ বিক্রি করে দিয়েছি। সে ডলার এখন তোমাকে দিলাম। আচ্ছা, চিন্তা করো না, 1 মাসের মধ্যে সব ডলার তোমাকে ফেরত দিয়ে দিব। আচ্ছা ইরা, ওরা হঠাৎ করে আমাদের সাথে ডিলারশিপ ক্যান্সেল কেন করলো? আসলে বাবা, হয়েছে কি? কি হয়েছে বল। আগে বলো, তুমি কি বকা দিবে না? বকা কেন দিব? আঙ্কেল, আমি বলছি। বলো তাহলে। এরপর আকাশ ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে উনি তো অনেক বেশি অবাক হয়। কি, তোরা জাফরের ছেলে আবিরের সাথে দেখা করেছিলি? না আঙ্কেল, এরা দেখা করেনি, শুধু আমি দেখা করেছি। আবির তোমাকে কিছু করেনি? ও আমার কিছুই করতে পারবে না। সে যাকে আপনাদের যে ক্ষতি ওনারা করেছে সে ক্ষতি পূরণ তো আবিরকেই দিতে হবে। তুমি জানো না আকাশ, ওদের অনেক ক্ষমতা লন্ডনে। ওখানে ওদের ক্ষমতা থাকলেও আমেরিকায় তো আর নেই। সেটা নেই জানি, কিন্তু বলা যায় না। রাশেদ আর শাকিলের মাধ্যমে যদি চলে আসে তখন তো সর্বনাশ। তুমি তো জানোই ওরা দুজনেই আমাদের থেকে অনেক বড় লোক। চিন্তা করবেন না, এখন থেকে আর বড় লোক থাকবে না। কি বলো, কিভাবে? সেসব তো সময় হলেই জানতে পারবেন। তবে আপনারা একটুও ভয় পাবেন না, এরা তো ভয় পাওয়ার কোনো কারণই নেই, কেননা ওর পাশে আমি আছি সব সময়। কিন্তু আপনাকে নিয়ে চিন্তা হচ্ছে। আমি অফিসে বলে দেব, ওরা দুজন যেন অফিসে আর না ঢুকতে পারে। তাছাড়া আমি সিকিউরিটির ব্যবস্থা নেব। এটাই ভালো হবে বাবা। কিন্তু আকাশ, তুমি তো অফিসের সময় পর্যন্ত আমার সাথেই থাকো, কিন্তু এরপর তো তুমি থাকো না। তখন আমি কি করব বলো? তখন যদি বা রাতের বেলায় ওরা আমাকে তুলে নিয়ে যায়, তখন তো আমার কিছু করারও থাকবে না। এখন তুমি কি চাও? রাতেও তোমাদের বাসায় থাকি?
রাতে বাসায় দেখলে কি তুমি বুঝতে পারছো তো? বুঝতে পেরেছি, তবে থাকলে তো মন্দ হয় না। কথাটা বলে সামনে তাকিয়ে ওর বাবার মুখটা দেখে ইরা লজ্জা পায় কিছুটা। তখনই সিকিউরিটি তো নিবই, এর বাইরে আকাশে যদি মাঝে মাঝে আসে তাও আসতে পারে। আচ্ছা, আমি ব্যবস্থা বুঝে তারপর আসবো। ঠিক আছে, তাই করিও। তাহলে আমি সিকিউরিটি ব্যবস্থা করছি। ঠিক আছে, যান তাহলে। তবে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, ওই ঠিকানায় চলে যান। ওরা অনেক বিশ্বস্ত লোক। ঠিক আছে, তুমি যখন বলতেছো তখন যাচ্ছি আমি। রফিক চৌধুরী তো চলে যায়। উনি যাওয়ার পরে ইরা আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কেননা একটা লোক কিভাবে এতটা রহস্যময় হতে পারে? কি দেখছো এমন করে? তোমাকে আমি যত দেখতেছি ঠিক ততই অবাক হচ্ছি। এত অবাক হওয়ার কি আছে? তুমি দেখতে যতটা সাধারণ, কিন্তু ততটা সাধারণ নও তুমি। আমি কতটা কি তা তুমি জানতে পারবে। কি জানতে পারবো বলো? তোমার জন্মদিনের দিন তুমি সবটা জানতে পারবে। সে তো অনেক লেট। এই রহস্যময় ছেলেটার রহস্য জানতে এতটুকু সময় তোমাকে অপেক্ষা করতেই হবে। ঠিক আছে, আমি অপেক্ষা করতে কি এই রহস্য কোন জায়গায় এসে থামে। একটা কাজ শুরু করো। ওরা কাজ করতে থাকে। ওই দিন রফিক চৌধুরী 10 জন সিকিউরিটির ব্যবস্থা করে। তার মধ্যে 5 জন সবসময় ইরা আর ওর বাবার সাথে থাকবে, মানে বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা অবধি সিকিউরিটি দেবে। বাকি 5 জন বাকি সময় সিকিউরিটি দেবে। ওইভাবে কথা বলে সিকিউরিটি নেয়। পরের দিন সকালে সিকিউরিটিগুলো চলে আসে। ওদের নিয়ে প্রথমবারের মতো ইরা আর ওর বাবা অফিসে আসে। অন্যদিকে রাশেদ, আমাদের একবার একে গ্রুপে যেতে হবে। ওখানে কেন যেতে হবে? একে গ্রুপে একটা ফাইল সাইন করিয়ে আনতে হবে। কিসের ফাইল এটা? আমরা রফিক চৌধুরীর থেকে যে ডলার পেয়েছি সেই ডলার দিয়ে একটা জায়গা কিনেছি। এবার এখানে প্রজেক্ট শুরু করার নাম দিয়ে ওখানে আবিরের জন্য থাকার একটা জায়গা করতে হবে। এরপর ও যখন আসবে তখন ওর মতো করে বাকি সব কিছু ও নিজেই করে নেবে। এটা অবশ্য ঠিক বলেছেন। তাহলে দুপুরের দিকে যাব। আগে ওনার সাক্ষাৎকারের জন্য কথা তো বলে নিতে হবে। তাহলে কল দিয়ে করে সে, দেখো কবে যাওয়ার জন্য বলে আমাদের। ঠিক আছে। পরের দিন ওরা আসে একে গ্রুপে। ওখানে আসার পরে ওরা অপেক্ষা করতে থাকে। ওই সময় আকাশও ওই গ্রুপে আসে। তখন ওদের দেখতে পায়। কি ব্যাপার, তোরা এখানে কেন? তার আগে এটা বল, তুই এখানে কেন? আমি এখানে কেন সেটা তোদের না জানলেও চলবে, কিন্তু তোরা যদি এটা না বলিস তোরা এখানে কেন এসেছিস, তাহলে এটা তোদের জন্য খারাপ হয়ে যাবে। ও তাই নাকি? তুই কি করবি শুনি? থাকিস তো সামান্য একটা কোম্পানিতে। ওই কোম্পানিতে থেকে এত ভাব কবে থেকে হলো? আচ্ছা, ভাবের তো কোনো কিছুই দেখলি না এখনো। এখন দেখাচ্ছি ভাব তোকে। যা যা, তোর মতো কতজনকে দেখেছি আমি। ওদের কিছু না বলে কোম্পানির চেয়ারম্যানের কাছে এসে ওনাকে কিছু একটা বলতে থাকে। ওনাকে সবটা বলে বের হয়ে আসে ওখান থেকে। একটু পরে ওরা দুজনে আসে চেয়ারম্যানের কাছে। স্যার, এই ফাইলে আপনার একটা সাইন লাগবে। যা বলার আমাকে বলুন, স্যার ব্যস্ত আছে। এই প্রজেক্ট আমরা করতে চাচ্ছি। এখন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমাদের জন্য ভালো হয়। ফাইলটা দিন তো। এই নিন ফাইল। কর্মচারী ফাইল দেখতে থাকে। তখন চেয়ারম্যান ইশারা দিলে সে ফাইল ছিঁড়ে ফেলে দেয়। এতে ওরা একটু বেশি অবাক হয়। অবাক হয়ে, এটা কি করলেন? মাত্র ফাইল ছিঁড়েছি। আজকে থেকে এই অফিসে যেন আপনাদের দুজনকে না দেখি। এর বাহিরে আজকে থেকে কোনো লোকই তোমাদের সাথে ব্যবসাই করবে না। আমাদের অপরাধ কি? কেন আমাদের সাথে এরকমটা করলেন বলুন? সেসব কথা তোমাদের বলতে বাধ্য নই আমি, আর নাই স্যার কিছু বলবে, কেননা তোমাদের এই কথাগুলো স্যারই বলতে বলেছে। উনি কেন বলতে বলবে? তোমরা দুজন এখান থেকে বের হবে নাকি ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? তার কোনো প্রয়োজন হবে না, আমরাই চলে যাচ্ছি। ওরা বের হয়ে আসে। রাতে ওরা আবিরকে সবটা জানায়। ও সবটা শুনে, কে এই একই গ্রুপ যে এত পাওয়ার ওনাদের? ওনার কথায় সবাই তোমাদের সাথে ব্যবসা করা অফ করে দিল। উনি আমাদের এই দেশের টপ বিজনেসম্যানের মধ্যে একজন। এক কথায় ওনার ইশারায় এখানকার প্রেসিডেন্ট পর্যন্ত উল্টে যেতে পারে। কি বলো, এত পাওয়ারফুল লোক? হ্যাঁ, ওই রকমই।
এখন প্রজেক্ট তো হবে না, উল্টো আমরাই ফেসে গেলাম। চিন্তা করো না তোমরা, আমার কাজটা হয়ে গেলে আমি তোমাদেরও আমার সাথে নিয়ে আসবো এখানে। সত্যি বলছেন তো? সত্যি বলছি। তা আমার থাকার ব্যবস্থা করছো? থাকার ব্যবস্থা তো এখন আর করতে পারেনি, তবে একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? আমার একটা বাগান বাড়ি আছে জঙ্গলের ধারে, ওখান থেকে সমুদ্রও দেখা যায়, চাইলে ওখানে থাকতে পারেন। সমস্যা নেই, ওখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিতে পারলেই হবে। সব কিছু ব্যবস্থা হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, আমি 2 দিন পর আসতেছি, তোমাদের জানিয়ে দিব বাকিটা। তোমরা এই বাংলোতে এসে দেখে নাও কোনো কিছুর কমতি ওখানে আছে কিনা। ঠিক আছে। পরের দিন ওরা দুজনে বাংলোতে আসে। ওখানে এসে প্রয়োজনীয় সবকিছু দেখতে থাকে। অনেক কিছু কমতি ছিল, সেজন্য সেগুলো নোট করে রাখে। ওখান থেকে চলে আসে। পরের দিন সে সব কিছু কিনে নেয়, কিনে সেগুলো বাসায় সবটা রেখে দেয়। অন্যদিকে আকাশ চলো, আমরা আজকে তোমার বাসায় যাই। হঠাৎ করে আমার বাসায় কেন? আমি কি আসতে পারি না? আসতে পারো, কিন্তু এখন না, বিকেলে অফিস শেষ করে যাই আমরা। ঠিক আছে, তাহলে রাতটা ওইখানেই থাকবো আমি। আচ্ছা, তাই হবে। কাজের মধ্যে আকাশ ওর মাকে কল দিয়ে সবটা বুঝিয়ে দেয়। উনিও সেই মতে চলে যায় ওই বাসায়। তারপর লোক দিয়ে পুরো বাসা পরিষ্কার করে ফেলে। অফিস ছুটির শেষে আব্বু, তুমিও বাসায় যাও, আমি আকাশের সাথে ওদের বাসায় যাব। আজকে রাত ওনাদের সাথেই থাকবো। হঠাৎ এখানে কেন? এখন ওখানে রান্না শিখবো, সেই জন্যই যাবো এখন ওখানে। কেননা বিয়ের আগে আমি রান্না শিখে তারপর বিয়ের পরে শুধু রান্না করব। আচ্ছা, সাবধানে যাস। আমি তাহলে আকাশের সাথে গেলাম, তুমি সাবধানে থাকিও। ঠিক আছে। ওই বিকেলে ইরা আসে আকাশের বাসায়। তখন শুধু বাসায় আকাশের মা ছিল। ইরা বাসার ভিতরে এসে ওনাকে সালাম দেয়, এরপর উনিও সালাম নেয়। ইরা ওনাকে জড়িয়ে ধরে। কেমন আছো মা তুমি? আমি তো ভালো আছি, তুমি তো দিন দিন শুকিয়ে যাচ্ছ দেখছি আকাশের মতো। আপনার ছেলে আমাকে কি পরিমাণে জ্বালায়, যা বলার বাহিরে। আকাশ, কথাটা কি সত্যি? তুমি যেটা করতে এসেছো সেটা করো, আমার নামে উল্টো পাল্টা সালিশ করছো কেন? চলুন মা, আমরা রান্না করা শিখি, রাতে আমি এখানেই থাকবো। কিন্তু বাবা কোথায়? চলে আসবে 1 ঘন্টার মধ্যে, তুমি চলো আমার সাথে। জি চলুন মা। ওনারা রান্না করতে থাকে। ইরা সবটা আস্তে আস্তে বুঝে নিতে থাকে, কোনটাকে কি বলে তা বুঝতে থাকে। কিছুক্ষণ পর আকাশের বাবা চলে আসলো। উনিও এসে ফ্রেশ হয়ে নেয়। একটু পরে সবাই খাবার খেতে বসে। আজকে কিন্তু ইরা রান্না করেছে, আমি ওকে সাহায্য করছি, সেজন্য খাবার নিয়ে কোনো কমেন্ট যেন আমি না শুনি। কি যে বলো, ও প্রথম আমাদের জন্য রান্না করেছে, আমরা কি ওইসব বলতে পারি? তুমি বলো। তাহলে খাওয়া শুরু করো। এনারা খাবার খেয়ে নেয়। রাতে ঘুমানোর সময় ইরাকে আলাদা রুমে থাকতে দেওয়া হয়, আকাশও আলাদা রুমে থাকে। পরের দিন সকালে নাস্তা করে যে যার মতো বেরিয়ে পড়ে। তখন আচ্ছা, কাল কি আবার আসবে তুমি রান্না করতে? কালকে না, 3 থেকে 4 দিন পরে। ঠিক আছে, চলো। এরা তো যেতে থাকে। ওইদিকে আবির দেশে চলে আসে। রাশেদ আর সাকিল ওকে একটা বাংলোতে নিয়ে যায়। এখানে আপনি থাকবেন? বাড়িটা মোটামুটি ভালো। তা আমি এখানে আসার কারণ তো জানোই। এখানে আমি 1 মাস থাকবো। এর ভিতর এখানকার যত মাফিয়া আছে ওদের আমি কিনে নেব। তারপর ইরার জন্মদিনের আগের দিন ওকে আমি উঠিয়ে নিয়ে চলে আসব। তা কি সম্ভব হবে আজও? অবশ্যই সম্ভব হবে, তোমরা শুধু দেখতে থাকো কি কি হয়। ঠিক আছে, তাই করি আমরা। এদিকে আবির তো লোকজন জড়ো করতে থাকে। এখানে মোটামুটি 20 দিন পার হয়ে যায়। এই 20 দিনে আবির অনেক লোককেই কিনে নেয়। কিন্তু বস, আমাদের কাজটা কি? তোমাদের কাজ হবে 1 মাস পরে। 1 মাস পরে বলতে? আমি একটা মেয়েকে উঠিয়ে আনবো, তোমরা আমাকে সেভ করবে, ব্যাস এতটুকু। ওই মেয়েকে নিয়ে আমি আমার বাংলোতে চলে আসব। ওই পর্যন্ত আমাকে সাহায্য করবে। এরপর যখন পরিস্থিতি একটু ঠিক হবে তখন আমি তোমাদের কল দেব। তখন আমাকে এয়ারপোর্ট অবধি দিয়ে আসলেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না, যেভাবে বলছেন সেভাবে কাজ হয়ে যাবে। সবটা হলেই ভালো। তোমরা তাহলে এখানে আসো,
আমি কয়েকদিন পরে আবার ওই দেশে এসে তোমাদের সাথে যোগাযোগ করব। তোমরা তখন আসলেই হবে। ঠিক আছে বস। ওরা সবাই চলে যায়। তখন রাশেদ শাকিল দুজনেই আসে। আচ্ছা, সবটা তো বুঝলাম, কিন্তু ইরাকে নিয়ে দেশের বাইরে যাবে কিভাবে? এয়ারপোর্টে যদি ইরাক কোনো ঝামেলা করে ফেলে? সব ব্যবস্থা করা হবে। কি কি ব্যবস্থা? ইরার জন্মদিনের একদিন পরে আমার আর ইরার টিকিট করবে, তবে তার আগে একটা মেডিকেল রিপোর্ট বানাতে হবে ইরার নামে, তার সাথে একটা পাসপোর্ট, সব কিছু বানাবে যেন রিপোর্ট দেখে বোঝা যায় ইরাকে আমি চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি দেশের বাইরে। এরা যেন কোনো ঝামেলা না করতে পারে, সেজন্য ওকে অজ্ঞান করে রাখবে। সত্যি কতটা বুদ্ধি আপনার! তার জন্য পাসপোর্ট আর মেডিকেল রিপোর্ট তৈরি করো। অনেক ডলার খরচ হবে, তবে চিন্তা করবেন না, হয়ে যাবে সব কিছু। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। 1 মাস শেষ হওয়ার আগে আবার আসবো। ঠিক আছে। এদিকে আবির চলে যায়। অন্যদিকে আকাশ ইরার সাথে কথা বলছিল, তখনই কল আসে আকাশের, সেই জন্য কথা বলে। কথা শেষ হতেই আকাশ কে ছিল কলে? আবির নাকি দেশে এসেছিল। ও যদি এখানে এসে থাকে তাহলে ওকে খুঁজে বের করতে হবে। সেটা আর সম্ভব না। কেন সম্ভব না? কেননা ও রাতেই চলে গেছে দেশ থেকে। তবে ও এখানে প্রায় 25 দিনের মতো ছিল। এতগুলো দিন ছিল? সেটাই তো শুনলাম। কিন্তু এতগুলো দিন করছিল কি? ওটাই তো এখন প্রশ্ন, এতদিন এখানে করছিল ওটা কি? আচ্ছা, রাশেদ আর শাকিল ওর হয়ে তো কিছু একটা জানতে পারে। কিন্তু ওরা তো মুখ খুলবে না। তাছাড়া আইনের আশ্রয় নিয়েও কোনো লাভ হবে না, কেননা ওনারা এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে না। এখন তাহলে উপায় কি? উপায় তো খুঁজে নিতে হবেই। কিরকম উপায়? আইনের মাধ্যমে তো পারবো না, সেজন্য বেআইনির মাধ্যমে করে নিতে হবে। তুমি কি বলতে চাইছো ওদের লোক দিয়ে উঠিয়ে নেবে? জানি না কি করব আমি, তবে যাই করি না কেন অনেক কিছুই করব আমি। আমাকে বলো। আমি জানলে তো তোমাকে বলবো। ঠিক আছে। এইদিকে দিন যেতে থাকে। আকাশ ইরা আর ওর পরিবারের জন্য আরো সিকিউরিটি বাড়িয়ে দেয়। কিছুক্ষণ পরে আকাশ, আর তো 20 দিন বাকি আছে বিয়ের। তাহলে ডেট কি আরো আগে নিয়ে আসবো নাকি? বিয়ের শপিং তো করতে হবে। ও তাই বলো, তাহলে চলো কাল তোমাকে নিয়ে যাই। ঠিক আছে। পরের দিন ওরা আসে শপিং মলে। ওখানে এসে শপিং করতে থাকে। ইরার জন্য অনেক কিছু কিনে আকাশ। সবটা কেনা শেষ হলে আচ্ছা, আমি একটা ডায়মন্ডের রিং অর্ডার করতে চাই, তবে ওখানে একটা ছোট্ট জিনিস ফিট করতে হবে। কিরকম জিনিস? এই যে এটা দিতে হবে। এটা তো মনে হচ্ছে। ঠিক ধরেছেন, ওই জিনিসটা ওখানে ফিট করবেন। এর জন্য আপনাকে আলাদাভাবে আমি ডলার দেবো। তাহলে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবটা করে নেব। আপনি 2 দিন পর এসে নিয়ে যাবেন। এই নাও, এটা অ্যাডভান্স তোমার। কাজ যদি হয়ে যায় ঠিক মতো তাহলে বাকিটা আরও দেব। জি শিওর স্যার। 2 দিন পরে আকাশ ওই দোকানে আসে আর ওই রিংটা নিয়ে চলে আসে। অফিসের মধ্যে ওই রিং নিয়ে আসে, তবে আসতে লেট হয়ে যায়, সেই জন্য। কি ব্যাপার, এত লেট করলে কেন? তোমার জন্য এনেছি একটা কিছু। কি সেটা দেখি তো। এবার ওই ডায়মন্ডের রিংটা বের করে ইরার সামনে রাখে। এটা এনেছি তোমার জন্য। ওয়াও, অনেক সুন্দর তো এটা, কিন্তু হাতে তো আমাদের বিয়ের রিং। এটা অন্য হাতে ওই আঙ্গুলে পড়বে। এটা পরাটা কি বেশি জরুরি? অনেক বেশি জরুরি। কেন কেন? ও তোমাকে বুঝতে হবে না। তোমাকে এখন যেটা বলি তুমি শুধু সেটা মাথায় ঢুকিয়ে নাও। কি কথা বলবে তো? যা কিছু হয়ে যাক না কেন, এই রিং তুমি কখনো আঙ্গুল থেকে খুলবে না। কি আছে এই রিং এর মধ্যে? তোমাকে জানতে হবে না, তোমাকে যতটুকু বলেছি ততটুকুই করবে। তুমি নিজে হাতে পরিয়ে দাও। আকাশ ইরার আঙুলে পরিয়ে দেয়। এদিকে কাজ তো শেষ, অন্যদিকে এভাবে 15 দিন কেটে যায় আর মাত্র 5 দিন আছে ইরার জন্মদিনের বাকি। তখনই আবির আবারও আমেরিকায় আসে। ও এসে ওর লোকজন জড়ো করতে থাকে। তোমাদের কাজের সময় হয়ে এসেছে, সেজন্য আমরা 2 দিন পরে এই মিশনে যাব। আপনি যেভাবে বলবেন সেভাবে হবে বস। ঠিক আছে,
তাহলে তোমরা প্রস্তুত হতে থাকো। 3 দিন পরে রফিক চৌধুরী ইরার কাছে আসে, এসে ওকে একটা ফাইল দেয়। এই ফাইলটা একে গ্রুপে নিয়ে যা। ওখানে কেন বাবা? একটা সাইন লাগবে। ঠিক আছে, দাও। আকাশ ছিল না বলে ইরা একাই চলে আসে একে গ্রুপে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইরা যখন চেয়ারম্যানের সামনে আসে তখন ইরা নিজেই অবাক হয়, কেননা ইরার হবু শ্বশুর মানে আকাশের বাবা চেয়ারম্যান চেয়ারে বসে আছে। আকাশের বাবাও ইরাকে দেখে ঘাবড়ে যায়। বাবা, আপনি এখানে, তাও চেয়ারম্যানের চেয়ারে? তার মানে আপনি এই গ্রুপের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, আর আকাশই আপনার একমাত্র ছেলে, যার বিয়ে হওয়ার জন্য আমি এই কোম্পানিতে এসেছি। তুমি ঠিক ধরেছ, আমরা সবাই তোমার থেকে আমাদের পরিচয় লুকিয়েছিলাম। কিন্তু বাবা, কেন করলেন এমনটা? তুমি যখন আমাদের কোম্পানিতে আকাশের বিয়ের জন্য এসেছো তখন তো তুমি চলে গেছো। এরপর আকাশ কোম্পানিতে আসে, এসে তোমার ছবি দেখেই ও তোমাকে পছন্দ করে ফেলে। তারপর তোমাকে যদি সরাসরি বলার জন্য তোমার কোম্পানিতে যায়, কিন্তু এভাবে যদি প্রস্তাব দিত ব্যাপারটা খারাপ দেখাতো, কেননা তখন তুমি ভেবে নিতে এত বড় কোম্পানি অথচ আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। সেজন্য আকাশ সাধারণ একজন মানুষ হয়ে তোমার কাছে যায়, যেন সাধারণ মানুষ হয়ে তোমার সাথে দেখা করতে পারে, ভালোবাসতে পারে। কথাগুলো শুনে ইরা খুশি হয়ে ওনাকে সালাম করে। তারপর আরো কিছু কথা বলে ফাইলে সাইন নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় আবিরও লোক দিয়ে ইরাকে উঠিয়ে নিয়ে যায়। তারপর আকাশকে কল দিয়ে তা জানিয়েও দেয়। এইদিকে আকাশ 40 জন বডিগার্ড নিয়ে বেরিয়ে পড়ে সে বাংলোর দিকে। এইদিকে বাকিরা তো চিন্তায় পড়ে যায়। এইদিকে পুরো বাড়িটা ওরা ঘিরে রাখে। স্যার, আমরা কি ভিতরে যাব? আগে আমি ভেতরে যাব। তারপর কি করব? তোমরা কয়েকজন আমার পিছনের দরজায় এখানে আসবে, তারপর আমি ইশারা করলে ভেতরে আসবে। ঠিক আছে স্যার। আকাশ ভিতরে আসে, তবে কাউকে ঠিকমতো দেখতেও পাচ্ছে না। এইদিকে আবির এখনো ইরার মুখটাও দেখেনি, সেজন্য বসে আছে। তখন ইরার জ্ঞান ফিরবে সেই জন্য। এদিকে আকাশ ভিতরে আসে, সাথে ওর লোকজন। ওরা ভিতরে এসে একের পর এক লোকজনকে মারতে থাকে, যা আবির বুঝতে পেরে তাড়াতাড়ি করে বের হয়ে আসে। তোরা দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি করে আক্রমণ করো। জি স্যার। ওরা যেই আসছে সেই মারা পড়ছে। আকাশ তো রাশেদ আর শাকিলের একটা হাত আর পা অচল করে দেয়। এবার পালা আবিরের। তুই তো সাধারণ ঘরের ছেলে, তাহলে এত কিছু তুই কোথা থেকে পেলি? সেসব কিছু তো না জানলেও চলবে। আমাকে যেতে দে, আমি আর এই দেশে কখনো আসবো না। তার আগে বল, ইরা ঠিক আছে তো? কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে। তাহলে তো ভালোই, তোমরা ওকে আটকে রাখো, ইরা বের হয়ে ওর ব্যবস্থা করবে। আকাশ রুমে এসে ইরার জ্ঞান ফেরায়। ইরা তো জ্ঞান ফিরে আকাশকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। তোমার কিছু হয়নি তো? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তুমি এখানে কিভাবে? তোমার এই আংটির মধ্যে ট্র্যাকার লাগানো আছে। এখন চলো আবিরের ব্যবস্থা করি, তবে তুমি মুখটা ঢেকে নাও। ইরা মুখ ঢেকে আবিরের সামনে আসে। নিজের মায়ের খুনিকে এভাবে সামনে দেখে ইরার তো অনেক রাগ হচ্ছে। তোমাকে বলেছিলাম জন্মদিনের আগে আবিরকে মেরে ফেলবো। এখন তুমি ওকে নিজ হাতে মারবে নাকি আমি মারবো? আমার একা একা ভয় করবে, দুজনেই মারি একসাথে। শেষবারের মতো ইরার মুখটা কি দেখাবে? তোর শেষ ইচ্ছেটাই না হয় পূরণ করি। ইরা মুখ থেকে পর্দা সরাতে সরাতে আবিরকে গুলি করে মেরে ফেলে। এরপর ইরাকে নিয়ে বাসায় চলে আসে। তারপর ইরাকে বউ সাজাতে থাকে। 1 ঘন্টা পরে ওদের বিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরে ওরা বাসর ঘরে বসে আছে। তোমাকে কিছু সত্যি কথা বলছে। আমি সব জানি। বাবার সাথে দেখা হয়েছিল তোমাদের কোম্পানিতে, তখন উনি আমাকে সবকিছু বলেছে। তুমি এতগুলো মাস ধরে এভাবে আমাকে পাওয়ার জন্য লড়াই করবে আমি ভাবতেও পারিনি। তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। ওই পরিচয় আসলে তোমাকে রাজি করাতে পারতাম না, সেজন্য তোমার বিয়ে হয়ে তোমাকে রাজি করালাম। আর এখন তোমাকে বিয়ে করে আমি তোমার বিয়ে হয়ে গেলাম সারা জীবনের জন্য, আর তুমি আমার সিক্রেট বশ হয়ে থেকে গেলে। এরপর কি হবে তা অনেকেই জানেন। আসলে আপনাদের দাওয়াত দিতে পারলাম না, বুঝতেই তো পারছেন। ইরাকে বাঁচাতে বাঁচাতে সময় পার হয়ে গেল। তবে চিন্তা করবেন না, পরের গল্পে অবশ্যই দাওয়াত দেব আপনাদের।
সেই জন্য সবাই ভালো থাকবেন। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো নতুন গল্প নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।